সাবেক শিবির সহ বিভিন্ন দল থেকে এনসিপিতে যোগদানের একটা হিড়িক পড়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, বিএনপি নেতারা, সাবেক ছাত্রদল, সাবেক যুবদল, সাবেক শিবির, সাবেক আপ বাংলাদেশ, এখন সবাই এনসিপি। এমনকি ছাত্রলীগেরও অনেকে এনসিপিতে যোগদানের চেষ্টা করছে। দর্শক, কয়েক সপ্তাহ যাবৎ এনসিপিতে যোগদানের এই হিড়িক, এনসিপিতে যোগদানের এই দৃশ্য চলতে থাকবে। এক কথায় এনসিপি নেতারা এটাকে এনসিপি রাইজিং, এনসিপি স্প্রিং নানানভাবে আখ্যায়িত করছেন এবং ইটস ট্রু। বিশেষ করে এনসিপির মতো একটা নতুন দল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের বেশ কয়েকজন সাবেক সভাপতি তাদের দলে যোগ দিবে, অথবা বাংলাদেশের একটা বড় পলিটিক্যাল ইনিশিয়েটিভ, একটা প্ল্যাটফর্ম, সেটা অনেকাংশে ডিজলভ করে দিয়ে তার আহ্বায়ক সহ শীর্ষ নেতারা এনসিপিতে চলে আসবেন। এটা এনসিপির জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট। তা আমি এই বিষয়টা দুইটা পার্সপেক্টিভ আলোচনা করব। একটা হচ্ছে জামাত ইসলামের জন্য সাবেক শিবির নেতাদের এভাবে এনসিপিতে যোগদান করা, এমনকি বিএনপি নেতাদের এনসিপিতে যোগদান করা, এটা অশনি সংকেত এবং জামাতের চোখে আঙুল দিয়ে জামাতকে কিছু জরুরত মনে করিয়ে দেয়। এই বিষয়টা আমি আলোচনা করব। আর একটা হচ্ছে যে এনসিপির জন্য এই যোগদানের তাৎপর্য কি, জাতীয় রাজনীতিতে তাৎপর্য কি, এবং যারা যোগ দিয়েছেন তাদের ফিউচার কি। যেহেতু এখানে বেশ কয়েকজন সাবেক শিবির নেতা আছেন, আমাদের দর্শকদের যথেষ্ট আগ্রহ এই বিষয়ে রয়েছে। অথবা সাবেক শিবির জামাত ইসলামীতে যোগ না দিয়ে অন্য কোনো দলে যোগ দিবে, এটা জামাতের লোকজন ভালোভাবে নেয় না। যদি গণতন্ত্রে এক দল থেকে আরেক দলে যাবে, দল পরিবর্তন করবে, ইটস ভেরি নর্মাল। কিন্তু জামাত যেহেতু একটা রিজিড এবং রেজিমেন্টেড সংগঠন, তাদের ক্ষেত্রে এটা অপ্রত্যাশিত। আমার দর্শকদের সিংহভাগ যেহেতু জামাত শিবির অ্যাফিলিয়েটেড, এই জন্য প্রথমে জামাতের জন্য শিক্ষাটা কি, এই সাবেক শিবির নেতাদের এনসিপিতে যোগদান করা, এটা নিয়ে আলোচনা করতে চাই। এটা জামাতের জন্য অশনি সংকেত এবং জামাতের ব্যর্থতা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতিদের জামাত ধারণ করতে পারে না। তারা জামাতে যোগ না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতারা এনসিপিতে যোগ দেয়। যে এনসিপি কিছুদিন আগেও জামাতকে অকথ্য ভাষায় গালাগালি করেছে, সুযোগ পেলে এখনো করে, গোলাম আজমকে একদম অশ্লীল ভাষায় গালাগালি করেছে এবং এখনো করে। এনসিপিতে এখনো এমন নেতা এবং নেত্রী আছে যারা জামাতকে সেইভাবে ঘৃণা করেন যেভাবে শাহরিয়ার কবির ঘাতক দালাল নির্মূল কমিটির তারা করতেন। সে এনসিপিতে আবার সাবেক শিবির বা ইসলামী মূল্যবোধ ধারণ করেন এরকম একটা বড় অংশ আছে। বা অথবা শিবিরের যে কালচার, তাতে তো শিবির শেষ করার পরে তারা জামাতে যোগ দিবে, জামাতের রোকন হবে। একটা প্রত্যাশা থাকে যে শিবিরের সদস্য যারা হয় তারা ছাত্র জীবন শেষ করলে 6 মাসের মধ্যে জামাতের রোকন হয়ে যাবে। জামাতের রোকন হওয়া তো দূরের কথা, জামাতের সহযোগী সদস্য তারা হয় না এবং তারা এখন এনসিপিতে যোগ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতিদের গত 15 বছরের তালিকা যদি করেন, হাতে গোনা 2 জন বা 3 জন পাবেন যারা জামাত ইসলামী করে। অনেকে ক্যারিয়ার নিয়ে আছেন, অনেকে দেশে নাই, এবং যারা ক্যারিয়ার নিয়ে আছেন কিংবা দেশে নাই, তারা জামাতের ক্রিটিক। দেশে জামাতের সমর্থক বাট জামাতের ক্রিটিক, তারা জামাতের রোপণ হয় না এবং হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতিদের মধ্যে জামাত করেন শিশির মুনির, ডক্টর জাহিদুল ইসলাম, এছাড়া শাহ মাহফুজুল হক অ্যাডভোকেট, এরকম 2-4 জন পাওয়া যায়। তো এটা খুবই অপ্রত্যাশিত এবং জামাতের জন্য একটা অশনি সংকেত যে জামাতের সবচাইতে অ্যাসেট যারা হওয়ার কথা তারা জামাতে আসছে না। দর্শক, জামাত ইসলামী প্রধান বিরোধী দল হয়েছে এটা একটা বিশেষ পরিস্থিতিতে। এটা যে পুরোপুরি জামাতের যোগ্যতা হয়েছে আমি বলবো না। প্রথমত এটা আল্লাহর খাস রহমত, জামাত এটা চায়নি। জামাত চেয়েছে 2048 সালে ক্ষমতায় যাবে, সেখানে 2027 সালে বা 26 সালে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ক্ষমতা নিয়ে গেছিলেন, প্রধান বিরোধী দল বানিয়েছেন, যেটা ক্ষমতার একদম আগের স্টেপ। এটা আল্লাহর খাস রহমত, মেহেরবানি। আর দ্বিতীয় হচ্ছে এটা একটা বিশেষ পরিস্থিতিতে এটা হয়েছে। জামাতের এই জায়গায় যদি চরমোনাই থাকতো বা খেলাফত মজলিস থাকতো বা অন্য কোনো দল থাকতো, ছোট দল থাকতো, তারাও এভাবে প্রধান বিরোধী দল হতো। এতে জামাতের বেশি খুশি হওয়ার কিছু নেই। যেমন বিএনপির বিরুদ্ধে
একটা গণজোয়ার। বিএনপি কি স্বাভাবিকভাবেই জনগোষ্ঠীর একটা বিরাট অংশ দেখতে পারবে না, বিএনপির বিরুদ্ধে বলবে? বলেছে তারা জামাতকে সমর্থন করেছে, ইট ডাজন্ট মিন দ্যাট তারা জামাত থাকবে কিংবা জামাতের ফিক্সড ভোটার। আওয়ামী লীগ থাকলে অথবা দেশে গণঅভ্যুত্থান না হলে জামাতের এই গণজোয়ারের পরিস্থিতি তৈরি হতো না। তখন 48 সালের দিকেই জামাত হারতো এবং 48 সালে এসে আবার 71 সালের কথা বলতো। তো এই জায়গায় জামাতের মতো ক্যাডার ভিত্তিক রেজিমেন্টেড এবং রিজিড একটা দলের পক্ষে প্রধান বিরোধী দল হওয়া কিংবা ক্ষমতায় আসা আদৌ সম্ভব ছিল না কিংবা সম্ভব নয়। একটা বিশেষ পরিস্থিতি এটা সম্ভব হয়েছে। যেহেতু এটা সম্ভব হয়েছে, এই পরিস্থিতিকে যদি জামাত কাজে লাগাতে পারে এবং উপলব্ধি করে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক নেতারা কেন জামাতে যোগ দেয় না, এখান থেকে যদি তারা আত্মসমালোচনা করে এবং শিক্ষা নেয়, তাহলে আমার মনে হয় জামাতের পক্ষে আরেকটু উদার হওয়া সম্ভব এবং প্রধান বিরোধী দল থেকে ফিউচারে ক্ষমতায় যাওয়া সম্ভব। কিন্তু এইভাবে রিজিড থাকলে সম্ভব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতাদের এভাবে ধারণ করতে না পারলে জামাতের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব না। এই জন্য জামাতের প্রতি আমাদের জরুরি আহ্বান যে জরুরি ভিত্তিতে জামাতকে যুব জামাত কায়েম করতে হবে। যুব বিভাগ তথাকথিত এরকম যুব বিভাগ নয়, যুব জামাত শ্রমিক কল্যাণ ফেডারেশনের আদলে অথবা আরো স্বাধীনতা দিয়ে অনেকটা শিবিরের আলোকে জামাতের গঠনতন্ত্র অঙ্গ সংগঠন হিসেবে ডিক্লেয়ার করে। যদিও শিবির জামাতের অঙ্গ সংগঠন কাগজে কলমে নয়। আমি মনে করি যদি জামাতের যুব বিভাগ থাকতো বা যুব সংগঠন থাকতো আলাদা, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতাদের ধারণ করা যেত। কারণ এই ছেলেগুলো শিবির করেছেন। শিবির জামাত অ্যাফিলিয়েটেড কিংবা জামাতের ভ্রাতৃপ্রতিম হলেও তারা শিবির করেছে, শিবিরে বড় নেতা হয়েছে। শিবিরের আদর্শ, শিবিরের সিলেবাস, জামাতের সিলেবাস তো প্রায় একই, পুরোটাই এক, মৌলিক নীতি আদর্শ সব এক। ইসলামী আন্দোলন একামতে দিন, কোনো পার্থক্য নেই। তো শিবির করতে পারলে তারা কেন জামাত করে না? মূলত জামাতের নেতৃত্বের যে কাঠামো এবং বিশেষ করে যারা একটু বেশি যোগ্য তাদেরকে বিকশিত করতে না পারা, তাদের সৃজনশীলতা প্রকাশ করার জায়গা না পাওয়া, এসব কারণে তারা শিবির করে ঠিকই, যেটা শিবিরের এই সুযোগটা আছে, কিন্তু জামাত করে না। এখন জামাতের যুব বিভাগ থাকলে এই শিবিরের ছেলেরা এসে এখানে তাদের ক্রিয়েটিভিটি দেখাতে পারে এবং তাদের একটা আইডেন্টিটি হয় এবং তারা রাজনীতিবিদ হয়ে উঠতে পারে। এই জন্য জামাত যদি যুব সংগঠন আলাদাভাবে করে, এই যারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক নেতারা এবার এনসিপিতে যোগ দিয়েছেন, তারা যুব জামাত করতেন। এখন তারা এক একজনে যুব জামাতের বড় বড় নেতা থাকতেন এবং আমি তাদেরকে চিনি এবং জানি তারা জামাতের নীতি আদর্শকে মনে প্রাণে ধারণ করেন এবং এনসিপিতে গেলেও তারা ধারণ করবেন। কিন্তু একটা পর্যায়ে যখন তাদের ব্যক্তিগত স্বার্থের সাথে কনফ্লিক্ট হবে, তখন জামাতকে গালি দিতে বা জামাতের বিরুদ্ধে বলতে তারা দ্বিধাবোধ করবে না। কিন্তু তারা জামাতের আদর্শকে মনোপ্রাণে ধারণ করেন। শুধু জামাতের সাংগঠনিক রিজিডিটি এবং রেজিমেন্টেড হওয়ার কারণে তাদের সৃজনশীলতা বা তাদের আলাদা আইডেন্টিটি ক্রিয়েট হওয়ার সুযোগ নাই বলে, ওইভাবে রাজনীতি করার সুযোগ নাই বলে তারা এনসিপিতে গিয়েছে। এটা হচ্ছে বাস্তব কথা। তো এখানে জামাত যেহেতু ক্ষমতার জন্য রাজনীতি করে, যদি বলে যে ক্ষমতার জন্য রাজনীতি করিনি, এটা একটা মুনাফিকি, ক্ষমতা যেতে চায়। অতএব তাদেরকে সময়ের আহ্বানে সাড়া দিয়ে যুব সংগঠন আলাদাভাবে করতে হবে। এখানে এনসিপিতে যারা যোগ দিয়েছে, জোনায়েদ, রাফি সালমান রিফাত, ফায়াজ শাহেদ, এরা যথেষ্ট যোগ্য এবং মেধাবী। বিশেষ করে ফায়াজ শাহেদ, এই ছেলেটার কথা যদি বলি, আমি একটা উদাহরণ দিই, এরকম আরো অনেকে আছেন। এই ছেলেটা অসম্ভব মেধাবী এবং সৃজনশীল একটা ছেলে, একজন লেখক এবং সাহিত্যিক এবং গবেষক। তার ডেডিকেশন এবং সিনসিয়ারিটি, কাজের প্রতি তার যে আন্তরিকতা এবং তার যে অনেস্টি, এটা অসাধারণ। এই ছেলেগুলোকে যদি জামাত ধারণ করতে পারত, ক্ষমতার রাজনীতিতে জামাতের জন্য দ্যাট উড বি গ্রেট অ্যাসেট, বাট জামাত couldn't utilize them. জামাত couldn't contain ফায়েজ সাহেব and গং। এই ফায়েজ সাহেব জামাতের কয়েক ডজন থানা আমিরের যে ওয়েট এবং কয়েক ডজন শিবিরের সাবেক জেলা সভাপতির যে ওয়েট, তার চেয়ে বেশি ওয়েট ক্যারি করেন। তার যে মেধা, সৃজনশীলতা এবং যোগ্যতা সত্যি অসাধারণ, এবং রাজনীতি নিয়ে যে বোধ এবং ইতিহাসের যে জ্ঞান এবং আন্ডারস্ট্যান্ডিং এবং ক্রিটিক্যাল নলেজ, এটা কনভেনশনাল জামাত নেতাদের হয় না। কিন্তু জামাত তাদেরকে ধারণ করতে পারেনি এবং তাদের যে আন্তরিকতা, এই ছেলেগুলো, এই ফায়েজ শাহেদরা, অনেকের কথা বলছি, আমি একজনের নাম বলছি যেহেতু ফায়েজ শাহেদ মিডিয়ায় পরিচিত, বাংলাদেশের মধ্যে একদম পরিচিত যারা, তাদের মধ্যে ওয়ান অফ দেম। এই ছেলেগুলো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তারা চেষ্টা করলে বিসিএস ক্যাডার হতে পারতেন, কমপক্ষে শিক্ষা ক্যাডার হতে পারতেন, অথবা নানান সরকারি চাকরি করতে পারতেন,
একটা সুন্দর লাইফ লিড করতে পারতেন। কিন্তু সেদিকে না যেয়ে দেশের সেবা, মানুষের সেবা, রাজনীতি, অ্যাক্টিভিজম এগুলোতে নিজের জীবন যৌবন এবং শক্তি উজাড় করে দিচ্ছেন কেরিয়ার বিসর্জন দিয়ে, এবং অনেকটা স্ট্রাগল করছেন। এগুলো কিন্তু করার কথা না। তারা অন্যান্য 10 জন শিবিরের মতো একটা হ্যাপি মুসলিম লাইফ লিড করতে পারতো। হ্যাপি মুসলিম লাইফ মিনস চিকন চাউলের ভাত খাবে, একটা সরকারি চাকরি করবে, ছেলে মেয়েদের ভালো একটা স্কুল বা মাদ্রাসায় পড়াবে, সর্বোচ্চ তামিল মিলেতে পড়াবে, ছেলে মেয়ে আরেকটা চাকরি পাবে, তারপরে রিটায়ারমেন্টে যাবে, তারপরে একটু পেটে ভুঁড়ি হবে, সকালবেলা একটু হাঁটবে এবং এক পর্যায়ে মারা যাবে। এটা হচ্ছে হ্যাপি মুসলিম, এবং সুযোগ পেলে হজ করবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে। এটা হচ্ছে অনেক অধিকাংশ সাবেক শিবিরের লাইফস্টাইল বা প্রত্যাশা। কিন্তু এই ফায়াজ সাহেদরা তারা জীবন যৌবন সবকিছু রাজনীতি এবং দেশের বৃহত্তর স্বার্থে কাজে লাগাচ্ছেন, বিসর্জন দিচ্ছেন, নিজেদের কেরিয়ার বিসর্জন দিচ্ছেন, ব্যক্তিগত সুখ শান্তি চাওয়া পাওয়া এগুলো বিসর্জন দিচ্ছেন। তো এরকম যদি 50 জন ফায়াজ সাহেদ সারা বাংলাদেশে জামাতের থাকে, তাহলে জামাত ক্ষমতার রাজনীতিতে সত্যিকার অর্থে অনেক দূর এগিয়ে যেত। কিন্তু জামাত তাদেরকে কন্টিনিউ করতে পারেনি। কিন্তু আমি নিশ্চিতভাবে বলি, যদি জামাতের যুব সংগঠন থাকতো, তাহলে নিশ্চিতভাবে এই ফায়াজ সাহেদরা, এই জোনায়েদরা, এই রাফি সালমান রিফাতরা জামাতের যুব সংগঠনের বা যুব জামাতের নেতা হতেন। অতএব জামাতকে এই বিষয়টা ভাবতে হবে। এরপর আসেন, এনসিপিতে যোগ দিয়েছে, এটা এনসিপির জন্য ডেফিনেটলি ভালো। এনসিপি অত্যন্ত গতিশীল হবে, এনসিপির সাংগঠনিক সক্ষমতা বাড়বে এবং মাঠ পর্যায়ে আরও অনেকে এনসিপির উপর আস্থা রাখবে। এনসিপির সততার একটা গ্যারান্টি হবে, কারণ যেহেতু এরা সৎ এবং যোগ্য, এতে কোনো সন্দেহ নেই। এনসিপির একটা হাইপ তৈরি হবে, অলরেডি হয়েছে। জাতীয় রাজনীতি তো ইটস ভেরি পজিটিভ। বিএনপির উপর প্রচণ্ড চাপ পড়বে এবং এই যারা যোগ দিয়েছে তাদের দক্ষতা যোগ্যতা এগুলো বিরোধী দলীয় আন্দোলনে যোগ হবে, বিএনপি চাপে পড়বে এবং ধারাবাহিকভাবে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় আসবে। অতএব এনসিপির জন্য ইটস গ্রেট অ্যাডভান্টেজ যে এই ফায়াজ সাহেব, রাফি সালমান রিফাত, জোনায়েদদের তারা পেয়েছে। আর ব্যক্তিগতভাবে এই যারা সাবেক শিবির জয়েন করেছে, আরও অনেকে আছে, আমি সবার নাম বলছি না, এদের মধ্যে জোনায়েদ কিংবা রাফি সালমান রিফাত এরা যে আহামরি বড় কিছু করতে পারবে তা না, তারা যে এমপি হতে পারবে এটা আমি মনে করি না। তারা মধ্যম মানের নেতা হয়ে থাকবে এবং কন্ট্রিবিউট করবে, এবং বড় আকারে তারা কোনো গ্রুপিং অথবা একদম শীর্ষ পদে যাওয়া এরকম পারবে না। তাদের সেই যোগ্যতা আছে বলে মনে করি না, কারণ তারা এর আগেই ব্যর্থ হয়েছেন, অনেকটা নাকানি চুবানি খেয়ে এখানে এসেছেন, বাংলাদেশে গিয়ে একটা কঠিন ধরা খেয়েছেন, হয়তো বা ভুল বুঝতে পারে এখানে এসেছেন। আবার জামাতের লোকজন এটা ভালোভাবে দেখবে না। আর সাবেক শিবিরদের মধ্যে যারা এমপি হওয়ার অনেকটা হয়ে গিয়েছেন, মোটের উপরে যারা যোগ দিয়েছেন তারা একটা আইডেন্টিটি পেলেন, কিন্তু আহামরি বড় কিছু করতে পারবেন না। কিন্তু এনসিপি উপকৃত হবে, দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। আর জামাত একটা ধাক্কা খেলো, এবং এই ট্রেন্ড যদি চলতে থাকে, সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক বড় বড় নেতারা এভাবে এনসিপি সহ অন্যান্য দলে তাদের আইডেন্টিটি বুঝবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির করে একটা পর্যায়ে এমপি হওয়া যায়, এরকম ঘটনা এনসিপিতে এসে বেশ কয়েকদিন ঘটিয়েছে। আতিক মুজাহিদ, আব্দুল্লাহ আলামিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির হল সভাপতি, সেক্রেটারিয়েট মেম্বার, তারা আজকে এমপি, এনসিপি শিবিরের সাবেক সদস্য ছিল। অতএব এটা একটা ট্রেন্ড, একটা এক্সাম্পল হয়ে যাচ্ছে। এটা জামাতের জন্য একটা বড় ধাক্কা হতে পারে, একটা অশনি সংকেত। অতএব জামাতের উচিত অনতিবিলম্বে যুব জামাত কায়েম করা।